প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে আমি রতন তালুকদার লাইভ শুরু করছি। আজকে ঢাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোবিন্দ প্রামাণিক। তিনি আমাদের সঙ্গে ঢাকা থেকে রয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, গোবিন্দ প্রামাণিক। আপনি এর আগেও একবার এসেছিলেন আমাদের এর সাথে, আজকেও আপনি উপস্থিত আছেন। কেমন আছেন আপনি? ভালো তো? হ্যাঁ, নমস্কার সকলকে। ভালো আছি। দাদা, আমরা বিভিন্ন বিষয় নিয়ে তো কথাবার্তা বলি। আজকে একটু ব্যতিক্রম ধর্মী করতে চাই যে আপনি একমাত্র ব্যক্তি যে যে নাকি ভীষণভাবে অ্যাক্টিভ অ্যাবাউট মাইনরিটিদের রাইট নিয়ে। মাইনরিটিদের নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক ধরনের সমস্যার কথা শোনা যায়। মাইনরিটিরা তো অবশ্যই ডিসক্রিমিনেশনের শিকার, যদিও অনেকেই স্বীকার করতে চায় না। এই প্রেক্ষিতে পরিবর্তিত পরিস্থিতিতে নতুন গভর্নমেন্ট, এই গভর্নমেন্টটি পলিটিক্যাল গভর্নমেন্টও না, এটা বিপ্লবের পরে এই গভর্নমেন্টটা এসেছে। আপনি কতটুকু এই ডক্টর ইউনূস সরকার আসার পরে আপনি ওর কাছ থেকে কি আশা করেছিলেন, বা এখন পর্যন্ত 13 মাস মাথায় কি পেয়েছেন? প্রথমত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটার পরিপ্রেক্ষিতে আজকে যে ফ্যাসিবাদ শেখ হাসিনা, যার বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি এবং কথা বলেছি। তো সম্ভবত স্বভাবতই আর কি, ইউনূস যিনি বিশ্বনন্দিত একজন ব্যক্তি, নোবেল বিজয়ী ব্যক্তি, তো তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে আহ, সত্যিকার অর্থেই একটা বৈষম্যহীন রাষ্ট্র গঠিত হবে, সকল সম্প্রদায়ের, সকল পেশার, সকল মতের মানুষের একটা ঠিকানা হবে এই বাংলাদেশে। কিন্তু দীর্ঘদিন পরে আমরা খুব হতাশ হয়েছি, এবং সেই হতাশের পিছনে কারণটা হলো যে আগে যতটুকুই আমরা এদেশের মাইনরিটি সমাজের এই রাষ্ট্রীয় পরিচালনায় অংশগ্রহণ ছিল, কিংবা রাষ্ট্রের থেকে মূল্যায়ন বলতে গেলে যা বোঝায়, এবার তার সিটে ফোটাও নেই, একেবারেই মাইনাস করে করে ফেলানো। এত বড় একটা উপদেষ্টা পরিষদ হলো, সেই প্রায় সেখানে বিশেষ যারা ভাবে নিয়োগপ্রাপ্ত সহ বিশেষ সহকারী টহকারী যা আছে, তাতে 32-33 জন নিয়োগ হয়ে গেল উপদেষ্টা। সেখানে মাইনরিটি নাই, মাইনরিটির প্রতিনিধি নাই, যদিও বিধানচন্দ্র নামে একজনকে নিয়োগ একজন দিয়েছে। উপদেষ্টা আছেন ওইখানে। তো উনি মাইনরিটি প্রতিনিধি না, উনি নিজেও কোনোদিন মাইনরিটি হিসেবে দাবি করেন না। বাংলাদেশের কোনো হিন্দু সম্প্রদায় আজ পর্যন্ত তাদের ধর্মীয় কিংবা কোনো সামাজিক অনুষ্ঠানে ওই ব্যক্তিকে নিমন্ত্রণ করে নাই। তার মানে হিন্দুরাও অ্যাকসেপ্ট করে নাই, তিনিও দাবি করেন না। উনি গিয়েছেন ইউনূস সাহেবের ব্যক্তিগত ডাক্তার নাকি পরিচিত বন্ধু বান্ধব ছিল সেই অনুপাতে, হিন্দুদের না, হিন্দু সমাজের জন্য। দ্বিতীয়ত, 12-13টা সংস্কার কমিটি হয়েছে, কোন সংস্কার কমিটিতে কোনো হিন্দু নাই, কোন সংস্কার কমিটির প্রধান তো নাই, এমনকি সদস্যও নাই। তাহলে যে সংবিধান সংস্কার হচ্ছে, আমি সংবিধান অনুযায়ী আমি পরিচালিত হব, আমার এই দেশ পরিচালিত হবে, আমি তার দ্বারা নিয়ন্ত্রিত হব। তো সেখানে সংস্কার হবে, সেখানে কি থাকবে কি থাকবে না, আমি দেশের 8% জনগণ হলেও তো আমি 8% আছি, তা আমার বক্তব্য হবে না, থাকতে হবে না সেখানে? সেখানে জুনাইদ শাকির মতো কতগুলো লোক যারা প্রতিনিয়ত ওইখানে মাতবরি করেছে, যে কথা বলেছে, তারা তো বাংলাদেশে 8% জনগণের প্রতিনিধি না, এমনকি 1% না। তারা ভোটে দাঁড়াইলে সব মিলিয়ে সারা দেশে 1 লাখ লোক তাদের সমর্থন করে কিনা সন্দেহ। তো তাদের গুরুত্ব দিচ্ছে, সেখানে হিন্দু সমাজের কোনো গুরুত্ব নেই। আরো কয়েকজন আছে দেখলাম, যাদের বাংলাদেশের কেউ চেনে না, যাদের কেউ জানে না। কতগুলো লোক বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে সংস্কার কমিটির প্রধান বানিয়েছে, আলী রিয়াজ নামে একজন, যাদের দেশের প্রতি প্রেম নাই। তারা এই দেশ ছেড়ে চলে গেছে অনেক আগে, এই দেশে থাকা যায় না, এই দেশ ভালো ভালো না। আমরা তো যত কষ্ট হোক, যত হোক, অনাচার হোক, আমরা তো এই দেশের মধ্যেই আছি। আমরা তো এই দেশকে ভালোবাসি বিধায় এই দেশ ছেড়ে চলে যেতে চাই না। কিন্তু যারা দেশ ছেড়ে চলে গেছে, সেই সমস্ত লোকদেরকে ডেকে ডেকে এনে, ভাড়া করে এনে তারা সংস্কার কমিটি করছে, যাদের এই দেশের প্রতি দায়িত্ব নাই, এই দেশের জনগণের প্রতি কোনো মমত্ববোধ নাই। এই সমস্ত লোককে দিয়ে সংস্কার করাচ্ছে, যার ফলাফল হচ্ছে কেউ বলে 100 নারী নারী সদস্য করতে হবে। 100 লোক নারী সদস্য করতে, কোন নারী কি এই যুদ্ধে আহত হয়েছে? কোন নারী কি এই যুদ্ধে নিহত হয়েছে? তো যদি নারীরা যদি যুদ্ধে নিহত না হয়, আহত না হয়, তাদেরকে নিয়ে সারাক্ষণ
এদেশের মাইনরিটি নিয়ে কোনো কথা নেই, মাইনরিটি তো বিলুপ্তির পথে। একটা নারীর ক্ষেত্রে আপনি রতন তালুকদার, আপনি যদি প্রধান উপদেষ্টা হন, আপনি যে বাসভবন পাবেন, আপনার বোর কোনো যোগ্যতা থাক আর না থাক, সে কিন্তু আপনার ওই আপনার বাসভবনে এসে থাকবে। আমাদের রাষ্ট্রপতির জনগণ ভোটে নির্বাচিত করে দিয়েছে রাষ্ট্রপতি, তার বউকে তো আমরা ভোট দেইনি, তার বউকে জনগণ চেনেও না, কিন্তু বন গণভবন কিংবা বঙ্গভবনের যা যা সুযোগ সুবিধা সবই তো তার বউ পাচ্ছে। তা একজন মাইনরিটি তো তাই সেই সুযোগ পায় না। মহিলারা তো যেখানে যাবেন, আপনি বিসিএস কর্মকর্তা, আপনার বউ মূর্খ হলেও সেই বিসিএস এর আপনাদের কোয়ার্টার, সরকারি কোয়ার্টার, সেই সরকারি কোয়ার্টারের সুযোগ সুবিধা সব ভোগ করে। নারীরা তো কোনো অবহেলিত না, নারীরা তো পিছনে না, সর্বক্ষেত্রেই পুরুষ যেখানে যাবে সেই সুযোগ নিয়ে সে চলে যাচ্ছে। আচ্ছা কিন্তু দাদা, মাইনরিটি জনগণ, একটা কথা মাইনরিটি বলি, আপনি জনগণের আপনি কোথাও হ্যাঁ, কোনো নারীর ব্যাপারটা আপনি বুঝতে পারছি, আপনি আচ্ছা। আপনার পয়েন্ট ঠিক আছে, কিন্তু এখানে একটা কথাও আছে যেটা যে যে নারীদেরকে বিশেষ মর্যাদা বা বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার একটা মাত্র কারণ হয়তো তারা আপনার কথার প্রেক্ষিতে বলতে পারে যে নারী সমাজকে অগ্রগতির জন্য এগুলি করা হচ্ছে। কিন্তু আমার পয়েন্ট এটা না, আমি এখন যে জিনিসটা আপনাকে বলতে চাই, শেখ হাসিনার আমলে এটা কিন্তু খুব অহরহ দেখা যেত যে আমরা যারা পত্রপত্রিকা নিয়েও ধরেন প্রতি সপ্তাহে পেপার নিয়ে বা সংবাদ নিয়ে কাটাছিড়া করি, কিন্তু একটা জিনিস লক্ষ্য করতাম সবসময়, অনেক থানার ওসি ছিল হিন্দু, অনেক থানার মানে অনেক উপজেলার ইউএনএ ছিল, তারপর ডিসি ছিল, এসপি ছিল, সচিব ছিল হিন্দু। কিন্তু এই ইউনুস গভর্নমেন্ট আসার পরে কিন্তু এটা একেবারেই কম দেখা যায় না। তো এই হিসাবে যদি আপনি বলেন যে শেখ হাসিনার আমলে কি ওইটা ওই সুবিধাটা একটু বেশি ছিল যে হিন্দুরা চাকরি বাকরি বেশি পাইছিল? আচ্ছা, আমি একটু বলি। এই যে যারা বিভিন্ন উপজেলা পুলিশ টুলিশ, সেখানে শেখ হাসিনা আমলে কিছু বেশি ছিল, কিছু বেশি মানে আহ, অল্প কিছু বেশি, সেটাও সংখ্যানুপাতে বেশি না। এরা কিন্তু হিন্দু হিসেবে সেখানে যায়নি, এবং কোনো হিন্দু তাদের দ্বারা উপকৃত না। এখানে অনেক বড় বড় পুলিশ কর্মকর্তা ছিল, আমি তাদের কাছে গিয়ে আমার তিক্ত অভিজ্ঞতা হয়েছে বিধায় আমি বলছি। আমরা একটা সমাবেশ করব, না না এইসব মৌলবাদী কোনো সমাবেশ করা যাবে না। আমি যদি সমাবেশ করতে চাই, আর এক হিন্দুরে ডেকে নিয়ে এসে হিন্দু মহাদেশের আর একটা গ্রুপ তৈরি করে আমার সঙ্গে ফিকশন বাদিয়ে দিয়েছে অনেক হিন্দু নেতারাই, এবং সরি হিন্দু কর্মকর্তারাই। তার মানে তারা মূলত শয়ন স্বপনে নিশিজাগরণে ছিল শেখ হাসিনার কর্মী, ছাত্রলীগ করেছে, নিয়োগ পেয়েছে। তারা প্রকাশ্যেই বলছে যে আমরা কিন্তু হিন্দু হিসেবে নিয়োগ পেয়েছি তা না। অতএব হিন্দু হিসেবে নিয়োগ পাইনি, যেহেতু যেহেতু আপনার উপকারের জন্য আমরা না, আমরা ছাত্রলীগ হিসেবে আসছি, শেখ হাসিনা আমাদেরকে মূল্যায়ন করেছে ছাত্রলীগ হিসেবে, অতএব শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য আমরা এখানে কাজ করছি, এগুলো প্রকাশ্যেই বলতো। এবং আজকে দেখেন এইসব কর্মকর্তারা কিন্তু অনেকেই পালিয়েছে। কেন পালাবে? তারা যদি সত্যিকার রাষ্ট্রের সকল মানুষের কল্যাণের চিন্তা করতো রাষ্ট্রের কর্মচারী হিসেবে, তাহলে তো তাদের পালাতে হতো না। কারণ তাদের আজকে যদি বিএনপি জামাত অন্য সমস্ত মানুষের কল্যাণের কথা ভেবে তারা কাজ করলে, তাদের তো আর কেউ তাড়াতো না। কিন্তু তারা ওই চেয়ারে বসছে শুধুই শেখ হাসিনার পারপাস সার্ভ করার জন্য। সেই জন্য হিন্দু কিছু বেশি ছিল বটে, কিন্তু সেই হিন্দু, হ্যাঁ, হিন্দু পরিবারের সদস্য হিসেবে ওই পরিবারের কিছু লাভ হয়েছে, সেহেতু চাকরি বাকরি পাইছে, ওই পরিবারের উন্নতি ঘটেছে। কিন্তু এটা সামগ্রিক একটা একটা জাতিকে রিপ্রেজেন্ট করা, তাদের কল্যাণ করা, সেই জাতীয় কোনো কাজ শেখ হাসিনার আমলের কোনো কর্মকর্তার দ্বারা হয়নি। আচ্ছা, এটা এটা একটা বিশাল গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বলছেন। এটা এটা নিয়ে আমরাও কিছুদিন আগে এই প্রসঙ্গটা নিয়ে কথা বলতেছিলাম যে হিন্দু যারা ওসি ছিল বা হিন্দু যারা এসপি ছিল বা সচিব ছিল বা ডিসি ছিল, ওরা কিন্তু কোনোদিন হিন্দুদের জন্য কাজ করে নাই কি? এটা এটা কি এই যে কথা আপনি বললেন যে শেখ হাসিনা তাদের মধ্যেকে মনোনয়ন করছে, আমি এটাকে একটু অন্যরকম ভাবে বলতে হবে, হয়তো তার নিরাপত্তার ব্যাপারটা চিন্তা করলো যে ওদেরকে যেভাবে খুশিভাবে কাজ করানো যাবে। আর এটার ক্ষতির দিকটা ছিল এরকম যে ধরেন 10 জন ওসি করা হইলো, কিন্তু জেনারেল পুলিশে আবার হিন্দুর সংখ্যা কিন্তু পার্সেন্টেজ যেটা আমাদের আপনাদের সেই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু ছিল না। ধরা যাক 1 লক্ষ পুলিশ আছে, 1 লক্ষ পুলিশে আপনার বাটে পরে হইলো কত কত 1 লক্ষ হইলে আপনার বাটে পরে গিয়ে পড়তেছে গিয়া 8,000। 800, হ্যাঁ, 8,000, 8,000। 8,000 আপনার বাটে পড়তেছে। কিন্তু সেই ধরনের কম্পেয়ার যদি করেন, আপনি কি আছে 8,000 আছে? না না, 8,000 না, 1,000ও নাই। হ্যাঁ, 1,000। কিন্তু আবার কিন্তু এখন যেমন আবার জিরো ওসি পয়েন্ট, হ্যাঁ,
আবার দেখেন ওসি বর্তমান করে দেওয়া হয়েছে 10 জনকে, ওইখানে কিন্তু পার্সেন্টেজ আবার বেশি হয়ে হইলো। এটা কি আপনার মনে হয় এটাও একটা ধরনের ক্ষতির কারণ কারণ ছিল, যে আপনি অবশ্যই জেনারেল নাই কিন্তু আবার অফিসার ছিল? না, এটার কারণটা কি, মানে হুম। জেনারেল জেনারেল নিয়োগের সময় মানে কে ছাত্রলীগ কে যুবলীগ এইটা বাছাই করার কোনো সুযোগ ছিল না। হুম। যে কারণে গণহারে মুসলিম নিয়ে এনেছে, ওখানে আগে নির্দেশনাই থাকে হুম। যে হিন্দু যাতে না যায়। কিন্তু ওসির ক্ষেত্রে তো যখন হয় তখন তো মানে কলেজ জীবনে ইউনিভার্সিটি জীবনে তারা তো ছাত্রলীগ করে আসছে, এটা বাছাই করার সুযোগ থাকে। যে কারণে এইখানে একটু বেশি, তাও সেটাও 3%-এর নিচে। আমরা 8% কিন্তু কখনোই হয় নাই। আমরা হিসাব করে দেখেছি সেখানে সর্বোচ্চ 3%। তো এটা তো হ্যাঁ, সেই সেই জিনিসটা যে এটা যদি একজন যদি এইভাবেও বলে যে আরে অনেকে মুসলিমরা অনেকেই বলতো, কিন্তু অনেক সংগঠনও বলছে, যেমন জামাত ইসলামী বা এরা এরা অন্য অনেক সংগঠন বা বিএনপিও কোনো কোনো সময় বলছে যে অনেক হিন্দু, যার জন্য তারা এটা বলছে যে ভারত থেকে নাকি আনছে ওদেরকে, ওই 26 লক্ষ ভারতীয় আছে, এই যে এই কথাগুলি শোনেন, যে বলছে। সমস্যাটা হলো মানে এদের এদের এইটাই সমস্যা। মাঝে মাঝে আমাদের বলে যে তোমরা এই দেশ ছেড়ে চলে যাও, এই দেশ তোমার না। কিন্তু এর পরিপ্রেক্ষিতে যদি আমি বলি যে আমি যেখানে থাকি, আমি যে ধর্ম পালন করি, এই ধর্ম ভারত থেকেও আসে নাই। এই ধর্ম আমার হচ্ছে আরব থেকেও আসে নাই। এই ধর্ম বাংলার ধর্ম। সেই কালী পূজাও বাংলার, দুর্গা পূজাও বাংলার, হরি ঠাকুর বাংলার, জগৎবন্ধু বাংলার, অনুকূল ঠাকুর বাংলার। আমরা যাদের আদর্শ পালন করি সেটা হচ্ছে বাংলার ধর্ম। এবং আমরা যে জনগণ, আমরা কিন্তু বলি নাই কখনো যে আমরা আরব থেকে আসছি। কিন্তু শেখ হাসিনা কিন্তু তার পরিবারের গল্প করে যে আমরা, আমার পূর্বপুরুষ ইরাক থেকে আসছে ধর্ম প্রচার করার জন্য। তো ইরাক থেকে আপনি বাংলাদেশে আসছেন ধর্ম প্রচার করার জন্য কার কাছে? হিন্দুদের কাছে। তার মানে তুমি হিন্দুদেরকে সর্বনাশ করার জন্য, হিন্দুদের মায়ের কোল খালি করার জন্য, তাদেরকে কনভার্ট করে হিন্দু পরিবারের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা নিয়েই তুমি এই দেশে আসছো। তুমি একদম ক্ষতিকর। তোমার পূর্বপুরুষ এই দেশের জনগণকে ক্ষতি করার জন্য আসছে। এই যে কালকে দেখলাম একটা হলো কি নাম, আমাদের সুনামগঞ্জের ওইদিকে এক ভদ্রলোক, মানে এই গান গায়, কবি গান গায় বেড়ায়। সে বুঝাইতে চায়, মানে গল্প স্বরে বলতেছে যে একটা সুন্দরী মেয়ে দেখছে, হিন্দু মেয়ে, সে নৌকায় করে জোর করে তুলে নিয়ে যায়, সুনামগঞ্জে নিয়ে যায়, জোর করে বিয়ে করে। হাসন রাজা। হাসান রাজা না? হাসন ওই রাজার ওই গান ওই- আছে একটা এরকম বোধহয়, মনে হয় হ্যাঁ, হ্যাঁ। দেখি। কবি হাসান গানটা রাজার গান তো, বাউল গান টাইপের আর কি, হ্যাঁ। এগুলো, হ্যাঁ, না না এগুলো সে তো এক আগে দেশে আছে যে এখনো মাথায় পট্টি লাগায় আছে, বাংলাদেশের পতাকা দিয়ে পট্টি লাগায়, একটু আগেই দেখলাম আর কি। তো ও এখন না না, 1900 না, মনে হয়, আমি বুঝতে পারছি, হইলো আপনার ইয়ে মানে কি ইয়ে, হ্যাঁ, বয়াতি। বয়াতি। হ্যাঁ, বয়াতি। হ্যাঁ, এ হলো নেত্রকোনা, আমার নেত্রকোনা আসছে। হ্যাঁ। হ্যাঁ, তাহলে এইসব এইসব বয়াতিরাও কতটা কমুনাল যে হিন্দু মেয়ের নিয়ে এসে কনভার্ট করতে হবে। মানে এরা প্রত্যেকেই জাতে মাতাল তালে ঠিক। তারা মানে মানে কোনো অভিযোগ পায় না। এখন অভিযোগ হলো ভারত থেকে নিয়ে আসে, ভারত থেকে কোনো লোক বাংলাদেশে আনা যায়? এমনকি এখন যে উপদেষ্টা আছে আসিফ নজরুল, সেও বলছে যে ভারতের মানে 26 লক্ষ। কত 26 লক্ষ ভারতীয় কর্মীরা বাংলাদেশে চাকরি করে। শুধুমাত্র এই মিথ্যা কথা বলার জন্যই তো তার চাকরি থাকার কথা ছিল না। কিন্তু এইখানে বিষয় হচ্ছে মুসলিম হইলে এই সমস্ত সব বলতে পারবে, কিন্তু হিন্দু হইলে বলতে পারবে না। এই মুসলিমরা সারাদিন হিন্দুদের দেব দেবী নিয়ে গালাগালি করতে পারবে, হিন্দুদের ধর্ম নিয়ে গালাগালি করতে, হিন্দুদের জাতি নিয়ে গালাগালি করতে পারবে, কিন্তু আপনি তার উত্তর দিলেই পরের দিন মানে সঙ্গে সঙ্গে ধর্ম অবমাননা, সঙ্গে সঙ্গে আপনার বাড়ি ঘর লুটপাট অগ্নিসংযোগ যা যায়, শুধু আপনার না, গ্রাম ধরে। সেখানে কিন্তু অপরাধ বোধ হয় না। এবং এ পর্যন্ত আমরা কোনো সময় দেখিনি সেটা নিয়ে কথা বলে। এই যে গতকাল গোয়ালন্দের নুরু পাগলা, নুরু পাগলা একটা কবর বানাইছে। সে প্রচলিত যে ধর্ম তাদের, সেইখান থেকে একটু ভিন্ন রূপ দর্শন এই করছে, তার লাশ কবর থেকে তুলে নিয়ে পেট্রোল দিয়ে জ্বালায়। আমার কথা হচ্ছে যে নুরু পাগলার তো মরেই গেছে, মরা লাশ তো এখন মাটির নিচে চলে গেছে, 2 দিন পর পচিয়ে যাবে। তো তার লাশ কেন উঠায় সেটা পুড়াইতে হবে? তার মানে তারা কিন্তু অসহিষ্ণুতা বলতে গেলে যখন মানে যা তার মনের মধ্যে মেলে না, একটু মনের মধ্যে বাইরে গেলেই তার বিরুদ্ধে লেগে যায়। এখন মনে করে যে যদি হিন্দু কয়টা এখনো প্রায় 20-50টা হিন্দু নিয়োগ পাচ্ছে, অতএব এই 20-50টা হিন্দু যদি নিয়োগ না পাইতো তাহলে তো আমার ভাইরা, আমার শালা, আমার মামাতো ভাই নিয়োগ পাইতো আর কি। এই এই মানে কুচিন্তা সে বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবার মধ্যে কেউ চায় না যে আপনি এই দেশে 8% আছেন, আপনার 8% প্রতিনিধিত্বটা আমরা স্বীকার করি, কেউ না। যেমন এখন আমরা মানে বহুদিন যাবত, আজকে থেকে প্রায় 35 বছর যাবত আমরা বিভিন্ন নেতাদের কাছে ধর্ণা ধরছি যে ভাই আমরা তো এই দেশের প্রধানমন্ত্রী হইতে পারবো না।
এই দেশ আমরা চালাতে পারবো না, কারণ আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোক না। কিন্তু আমরা মাইনরিটি 8%, আমাদের 8% প্রতিনিধিত্বটা আমরা সর্বক্ষেত্রে থাক, আমরা বেশি চাচ্ছি না। কেউই কিন্তু স্বীকার করেনি। একসময় তখন আওয়ামী লীগ ছিল, তখন মানে বিএনপি বলতো আমরা 30 সিট দেবো। তা আমরা বলছিলাম সেটা দেন, সেপারেট ইলেক্টোরেট করে দেন, যাতে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হয়ে আসে। না, তারা মনে করে হিন্দুদেরকে আমাদের খাতায় আনবো, আমাদের চাটুকার বানাবো, সারাদিন সকালে শোভনে, সারা দিন রাত 24 ঘন্টা আমাদের পা চাটবে, এই মানে পায়খানা চাটবে, এই চাটবে। এরপরে তারকে আমরা এমপি বানাবো, পার্লামেন্টে গিয়ে শুধু আমরা যা বলবো সেইটা বলবো, এর বাইরে বলবে না। হ্যাঁ, এটা তো ভালো কথা বলছেন, কিন্তু এটা তো দেখা গেছে গত 54 বছরে বাংলাদেশে ধরেন শুধু খালি শেখ হাসিনা বা আওয়ামী লীগের তো এমপি হিন্দু হ্যাঁ, এমপি বেশি ছিল। সেখানে আমারও দুই একজন খুব ক্লোজ ফ্রেন্ড এমপি ছিল, কিন্তু কোনো হিন্দু এমপি কি পার্লামেন্টে কোনোদিন হিন্দুদের জন্য কিছু বলছে? 1954 সালের পরে যখন পৃথক নির্বাচন ব্যবস্থা বাতিল হয়, তারপর থেকে আজ পর্যন্ত পার্লামেন্টে কোনো হিন্দু এমপি দেয়নি, কোনো হিন্দু এমপি দেয়নি। এখন যারা চলছে, ওই যে বাংলা নামের, ধরেন বাংলাদেশে রতন তালুকদার এমনও আছে, খ্রিস্টানদের নামও আছে, কারণ ওই ব্যক্তি তার হিন্দু না। এখন সে তার চিন্তা চেতনাটা কি সেটা আগে জানতে হবে, যে আমি কোন চেতনা দ্বারা প্রভাবিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। আমার নাম গোবিন্দ প্রামাণিক, আমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করি কথার কথা, কিংবা অন্য কোনো ধর্ম অনুসারী হই, বাংলাদেশে বহু হিন্দু নাম দিয়ে খ্রিস্টান আছে। তো আমি তো, নাম হচ্ছে মানে একটা হিন্দু নাম, কিন্তু আমি পরিচালিত হচ্ছি তো এই দ্বারা, সেই সেই দল দ্বারা, সেই ধর্ম দ্বারা। তো বাংলাদেশে যে লোক একবার আওয়ামী লীগ হয়ে যায়, আওয়ামী লীগের একটা চেতনা আছে, হিন্দুত্বের চেতনা আওয়ামী লীগের চেতনার বিরোধ। কারণ আমরা যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, কার্তিক গণেশ, আমাদের দেবাদিদেব মহাদেব টহাদেব যাদেরকে আমরা উপাসনা করি, উনারা উপাসনা করে সারাক্ষণ শেখ মুজিব, সারাক্ষণ শেখ মুজিব, দিনে রাতে 24 ঘন্টা স্লোগান থেকে ঘরে বসে সবসময় ওনাদের আরাধ্য দেবতা হয়ে যাচ্ছে শেখ মুজিব। এখন দেখলাম যে যেই 5 তারিখের পর আমরা মাদারীপুর সহ কয়েকটা জেলায় দেখলাম যে শেখ মানে আমাদের কিরা জিয়াউর রহমানের ছবি নিয়ে ওখানে সেই উলুধ্বনি দিয়ে পূজা দিচ্ছে, সব মন্দিরে প্রার্থনা করতেছে। তাহলে মন্দির কি প্রার্থনা জিয়াউর রহমান শেখ মুজিবের প্রার্থনা করার জন্য? সেটা করতেছে। এখন হিন্দুদের স্বভাব, মানে এটা তো আমাদের স্বভাবের কারণে এটা হয়ে গেছে। এবং আমাদের বলতে গেলে আমাদের লোকগুলোর, যারা হিন্দু ছিল, তাদের এই মস্তিষ্কের চেতনাটা হিন্দুত্ব থেকে বিচ্যুত হয়ে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি, কমিউনিস্ট পার্টি এই মতাদর্শে চলে গেছে। যে কারণে হিন্দু বলতে যতগুলো দেখা যায় এতগুলো হিন্দু কিন্তু না। এই নেতাগুলো সবগুলোই হিন্দু বিরোধী, নাম হিন্দু কিন্তু বাস্তবে হিন্দু বিরোধী। ওই যে শেখ হাসিনার সময় যে কজন ছিল, এদিকে কুমিল্লায় গ্রামের শহরের সমস্ত মন্দির ভেঙে দিল, পুড়িয়ে দিল, সমস্ত গ্রামের পর গ্রাম মন্দির জ্বালিয়ে দিল। পার্লামেন্টে এতগুলো বলদ ছিল, বলদ এমপি হিন্দুদের, যেগুলো এগুলো সব ফেসবুক টেসবুকে লিখছো, যে কতগুলো বলদা আছে, যাদের মানে মানে একটু হুঁশ করার মতো নাই, কারণ ওদের তো বলদ করে ফেলছে আগেই। আগেই ওই যে আহ, খোদা করে রাখছে, বলদ বানাইছে আর কি, সার নাই। যে কারণে তারা হুঙ্কার দিতে পারে না, পার্লামেন্টে যায় ওই সেই মতো শেখ হাসিনা যা বলে, যার নির্দেশনা আছে তার বাইরে কথা বলে না, চুপচাপ। তো এইরকম বলদ এমপি তো আমরা চাচ্ছি না, আমরা সার এমপি চাই, যার ওই করা হয় নাই, খাতনা করা হয় নাই। আচ্ছা, কুমিল্লার ঘটনাটার পরে আপনি এটা বোধহয় জানেন, কুমিল্লার ঘটনাটার পরে বিএনপির রুমিন ফারানা কিন্তু কুমিল্লার ঘটনার পরে কিন্তু খুব স্ট্রং পার্লামেন্টে একটা বক্তৃতা দিছিল সংখ্যালঘুদের বিষয় নিয়ে, এটা আপনার মনে আছে? না না, ভদ্র মহিলা, অত্যন্ত ভালো মহিলা, অসুবিধা নাই, তো আমাদের একসঙ্গে আমরা প্র্যাকটিস করি ওগুলো, অসাম্প্রদায়িক চেতনার। কিন্তু বিষয় হচ্ছে 2-4 জন ব্যক্তি আছেন, তারা ভালো কথা বলেন, কিন্তু না, এই আমি কথা এই বললেই কারণেই তো। বলছি যে পার্লামেন্টে উনি কিন্তু প্রথম মানে উনি বলেছেন, হ্যাঁ এই প্রথম। যে দেখেন, কোন হিন্দু কিন্তু বলে নাই, কোন হিন্দু না, এমপি কোনো বলে নাই, হিন্দু কিন্তু বলে উনি নাই। বলেছেন। হ্যাঁ, কোনো হিন্দু বলে নাই, এমনকি এর আগে কোনো মুসলিমও বলে নাই। কিন্তু এর আগে একজন ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী, একবার বলেছিলেন যে হিন্দুদের সংখ্যানুপাতে সিট দেওয়ার জন্য। এটা কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, এবং আমরা অ্যাপ্রিসিয়েট করি। সেই ভদ্রলোককে তো মেরেই ফেললো। হ্যাঁ, সে মানে ওইটাই। কিন্তু আমি আপনাকে আর একটা কথা দাদা জিজ্ঞাসা করতে চাই, যে এই হিন্দু, এই যে সংগঠন তো এরশাদ যখন ওই যে আপনার রাষ্ট্রধর্ম করলো 1988 সালে, রাষ্ট্রধর্ম করার পরে তো ঐক্য পরিষদের জন্ম, সি আর দত্তের নেতৃত্বে হোক বা তাকে নিয়ে ধরে নিয়ে নেতা বানানো হোক,
এই ঐক্য পরিষদ ব্যর্থ হলো কি কারণে? কেন প্রতিনিধি মানে মানে সংখ্যালঘুদের প্রতিনিধিত্বমূলক একটি সংগঠনের হিসাবে দাঁড়াতে পারেনি কেন? না না, ঐক্য পরিষদ তো ব্যর্থ না। ঐক্য পরিষদকে তৈরি করেছে শেখ হাসিনা তার পারপাস সার্ভ করার জন্য, তারা তার পারপাস সার্ভ করে দিয়েছে। হিন্দুদেরকে একটা মানে দাস জাতি হিসেবে তৈরি করার জন্য যা যা বলার, যাতে হিন্দুরা স্বাধীন না হয়। মানে আমরা তো চেয়েছি যে হিন্দু সম্প্রদায় একটা স্বাধীন মন মানসিকতা নিয়ে, স্বাধীন আইডেন্টিটি নিয়ে তারা স্বাধীনভাবে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে নিজেদের অস্তিত্ব ঘোষণা করুক। তো সেখানে শেখ হাসিনা যখন দেখলো যে হিন্দুরা তো স্বাধীন হয়ে গেলে প্রায় আমার দলের থেকে বেরিয়ে যাবে, তো তার দল থেকে বেরিয়ে গেলে তার সর্বনাশ হবে। কারণ সে যদি, হিন্দুরা যদি আওয়ামী লীগ থেকে বেরিয়ে আসে, তাহলে গোপালগঞ্জে সে এমপিও হইতে পারবে না, সে প্রধানমন্ত্রী হইতে পারবে না। ও, তা তার আপনি বলতে ফুফাতো ভাই, চাইতেছেন যে ঐক্য পরিষদটা শেখ হাসিনার ইঙ্গিতেই করা হয়েছিল? ইঙ্গিতে না, শেখ হাসিনা নিজে বলছে, তার বক্তব্য, এটা আমাদের কোনো বক্তব্য না। শেখ হাসিনা নিজেই নিউ ইয়র্কে একবার গিয়ে বলেছিল যে দেবেশ ভট্টাচার্য যে নিম্নভূমিকে ডেকে তার কাছে অর্থ দিয়ে তারপরে এই সংগঠন তিনি তৈরি করে দিয়েছেন। এবং তারা ইঙ্গিতে তখন না, এখন সরাসরি। তারা তখন ঐক্য পরিষদের মানে সিয়াদ দত্তকে তারা প্রেসিডেন্ট হিসেবে ইসে করলেন। হ্যাঁ, প্রেসিডেন্ট হিসেবে, এবং আজীবন সেখানে। মাঝে একবার যখন আহ, তাদের মধ্যে একবার শক জাগছিল যে আমরা পার্লামেন্টে সিট চাই, হ্যাঁ, পরে শেখ হাসিনা তাদেরকে ধমক দিয়ে, ওই যখন রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করলো না, হ্যাঁ, বাতিল না করে শেখ হাসিনা বললো যে না, প্রথমে তো শেখ হাসিনা, এটা একটা ইতিহাস আছে। ইতিহাস হ্যাঁ, হচ্ছে যখন এরশাদ সাহেব রাষ্ট্রধর্ম ইসলাম করলো, তখন জামাত ইসলাম, বিএনপি এবং আওয়ামী লীগ তিনটা দলই এর বিরোধিতা করেছে যে ধর্মকে রাষ্ট্রীয় কাজে ব্যবহার করে, রাজনীতির ক্ষেত্রে ব্যবহার করতে করে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, করছিল। তখন, হ্যাঁ, তখন যখন দেখলো এই কথাটা বলে, তখন আওয়ামী লীগের মুসলিমরা তো কট্টরপন্থী মুসলিম, তারা তো মুসলিম লীগ থেকে আসা, অন্য দল থেকে 100 ভাগ বেশি হচ্ছে তারা কট্টর। তারা বলল যে আমরা যদি এই রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে বলি, তাহলে আমার দলে কোনো লোক থাকবে না, সব চলে যাবে। তো কি করা যায়, বলে যে ঠিক আছে, আওয়ামী লীগের মধ্য থেকেই যারা, মানে ভিতরে কোনো পদ নাই কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগ, এই লোকগুলোকে সামনে রেখে আওয়ামী লীগের একটা শাখা শাখা সংগঠন গড়ে তোলা হোক। মানে মুসলিম বাইরে, মুসলিম বাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদেরকে দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল এবং 72-এর সংবিধানের দাবি করা হোক। তো সেই কারণে সমস্ত অর্থ করি, তাদের অফিস ভাড়া, মাসিক বেতন সবই আওয়ামী লীগ দিয়েছে। যে দিয়েছে, তাদের কাজ ছিল হচ্ছে ওই আওয়ামী লীগের যে এজেন্ডা, সেই এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নামা। পরে 2008 সালে যখন শেখ হাসিনা ক্ষমতা আসলো, তখন দেখলো যে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা তার জন্য সমীচীন হবে না। তখন ঐক্য পরিষদের নেতাদের ডেকে বলছে যে রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে আর বলার দরকার নাই, এখন তোমরা অন্য দাবি নিয়ে আসো। তখন বাংলাদেশের জনগণের মধ্যে একটা জনপ্রিয় ট্রেন্ড তৈরি হয়েছিল যে পৃথক নির্বাচন, সংরক্ষিত আসন। ওনারাও বললো যে আমরা 60টি আসন চাই। পরে শেখ হাসিনা আবার তাদের ধমক দিয়ে, ডেকে নিয়ে তাদের ধমক দিয়ে বললো যে না, এই সমস্ত সিট দাবি করা যাবে না, আমরা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, হিন্দু মুসলিম বিভেদ করা যাবে না। তোমরা এক কাজ করো, তোমরা 8 দফা, এই যে এখন যে 8 দফা দাবি করে না, এগুলো হুম। শুভঙ্করের ফাঁকি। 8 দফা ধরেন, হিন্দু কল্যাণ ট্রাস্ট আছে, এটাকে ফাউন্ডেশন করতে হবে, মানে যে লাও সেই কদু। তারপর একটা কমিশন করতে হবে, মানে সংখ্যালঘু কমিশন। একবার শাহাবুদ্দিন কমিশন ছিল, আপনি মনে আছে কিনা আপনার, হ্যাঁ, হ্যাঁ, জানি আওয়ামী লীগে আমি। করছিল। তো সেই কমিশন, তারা জানে এই সমস্ত বংশঙ্গালা কমিশন একজনের তৈরি করে দিয়ে নিজস্ব একজন লোক বসাই দেয়া, তারে যা বলিয়ে দেবো সেই অনুপাতে রিপোর্ট হবে। এই জাতীয় কিছু সংস্কৃত কলেজের টিচারদের বেতন ভাতা বাড়াতে হবে, মানে যাতে হিন্দু সমাজ কোনো নিজের মেরুদণ্ড নিয়ে না দাঁড়াতে পারে। এমন কতগুলো দাবি, সেই দাবি একটা একটা করে পূরণ করে হিন্দুদেরকে মানে আনন্দে রাখা আর কি। এবং তাতে হিন্দুদের কোনো লাভ হবে না। আওয়ামী লীগ তাদেরকে, এই হিন্দুদেরকে ধরে রাখার একটা কৌশল, যেটা মানে তার খাঁচায় বন্দি রাখার যে কৌশল, যাতে খাঁচা থেকে বের না হয়, সেই কৌশলে তারা সফল হবে। এই জন্য যেমন এখন এই 5 তারিখের পরে অনেকেই আবার পৃথক নির্বাচনের দাবির প্রতি লাফালাফি করতেছিল। পরে আবার দেখা গেল যে চিন্ময়কে সামনে রেখে আবার 8 দফা, এই টোটালটা আওয়ামী লীগ এখানে সংগঠিত হওয়ার একটা পথ বের করে নিয়ে দা- দাদা বেশ মিছিল কয়েকটা মিটিং। দাদা বেশ কয়েকটা প্রশ্ন আছে আপনার সাথে যে কথা বলতে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন রতন তালুকদার লাইভ। আমাদের সঙ্গে সংযোগ রয়েছেন ঢাকা থেকে বাংলাদেশের বিশিষ্ট আহ, আইনজীবী এবং হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক। এবং এই প্রসঙ্গে আমি দাদাকে আরো কয়েকটা প্রশ্ন করতে চাই। সেটা হলো, 1 নম্বর হলো
প্রথম যে জিনিসটা আপনাকে বলতে চাই, যদিও সেই সেই আন্দোলনের সঙ্গে আপনি জড়িত ছিলেন, এই যে চিন্ময় প্রভু যিনি চিটাগাঙ্গের যে উনি অ্যাকচুয়ালি, ওরা বলে যে উনি ইসকনের, ওনাকে কিন্তু ইসকন থেকে অনেক আগেই বের করে দেওয়া হয়েছিল। আরো ধরেন, যখন তিনি আন্দোলন শুরু করলেন সেই আন্দোলনের আরো 6 মাস আগে থেকে তাকে বের করে দেওয়া হলো। তা আপনি একজন আইনজীবী, আপনি তো এই ব্যাপারটা খুব ভালোই বুঝেন, কিন্তু তাকে কেন জামিন দেওয়া হয় নাই? আমি ভাই দেশটা, আমি এই প্রশ্নটার আগে আরেকটা কথা বলে রাখি আপনাকে, যে এটা কি হিন্দুদেরকে কোনো মেসেজ দেওয়া হচ্ছে যে এই রাস্তায় বেরিয়ে কিন্তু তোমাদের অবস্থা চিন্ময় প্রভুর হবে, তাই বাইরে বেরোনোর চেষ্টা করিও না, ঘরে বসে থাকো? এটা কি না, এই ধরনের আসলে মেসেজ? তা না। তো কি? না, আসলে তা না। চিন্ময় যে কৃষ্ণ দাসের ব্যাপারে আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে ইসকন থেকে বহিষ্কৃত, হুম। এবং বহিষ্কারের পিছনে তার অনেকগুলো ঘটনা আছে। সেই ঘটনাগুলো যেগুলো আলোচনায় আসে সেটা হচ্ছে শিশু বলাৎকার। সেই অভিযোগ, প্রমাণিত অভিযোগ, মানে তাদের ভাষায়, ইসকনের ভাষায়, তাদের সর্বোচ্চ যে পরিষদ, সেই পরিষদ থেকে সাক্ষী প্রমাণ নিয়ে তাকে করেছে। এবং অর্থনৈতিক কেলেঙ্কারির কথাটা অনেকে বলে যে সে, তার নাকি প্রতি মাসে 2 লাখ টাকা লাগে হচ্ছে নিজস্ব ব্যক্তিগত করার জন্য, মানে জীবনযাপনের জন্য, হাত খরচ। তো সেই কারণে তাকে যখন মূল মন্দির থেকে বহিষ্কার করে, তখন হচ্ছে আদম নাসির এবং ইসের ওখানে আদম নাসির হচ্ছে নওফেল, এরা আবার, ওনার বাবা ছিলেন আওয়ামী লীগের ছোটখাটো একটা নেতা, এবং সেও ছাত্রলীগের নেতা ছিল। সেই সুবাদে এদের সঙ্গে একটা ভালো সম্পর্ক। তো তাদের কাছে গেলে তারা একটা শেল্টার দেয়, তারা একটা মন্দির দিয়ে দেয়। তো সেই সময় যখন 5 তারিখের পরে ঘটলো, মানে ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু আমার কাছেও প্রস্তাব আসছে যে আমাকে অবিসংবাদিত নেতা বানাবে তারা। তারা শুধুমাত্র মঞ্চ তৈরি হবে, লাখ লাখ লোক থাকবে, আমি শুধু বক্তব্য দেবো। তো আমি তখন বললাম যে ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সেপারেট ইলেক্টোরেটের দাবিটা তুলবো। তো তারা বললো যে একটু আলোচনা করে দেখি, তারা আমার কাছে আসছিল। তো একদিন পরে বললো, না দাদা, সেপারেট ইলেক্টোরেট হবে না, এটা আপনাকে 8 দফা দাবিতে আন্দোলন করতে হবে। তো আমি বললাম যে আন্দোলন করবো আমরা হিন্দুরা, আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা আমরা স্বাধীনভাবে এমপি চাই। তা আমি তো অন্যের অধীন, যে 8 দফা, এটা তো শুভঙ্করের ফাঁকি, এর হ্যাঁ, মধ্যে তো নাসের কোনো ভাই, হিন্দুত্বের। না আছেন উনি, আপনি ঢুকে পড়েন, আপনি ঢুকে পড়েন। হ্যাঁ, ওকে প্লিজ। হ্যাঁ তো বলেন। অন্যের, হ্যাঁ, 8 দফায় তো হিন্দুদের কোনো মানে পারপাস সার্ভ হবে না। ওই কিছু লোকের, ওই যে মানে যেমন ভাত খেয়ে কুত্তায়, যেমন মানে কুকুরের জন্য আমরা রাস্তায় ফেলে দেই, কুকুররা খায়, ওইরকম কুত্তার খাবারের মতো কিছু খাবার হবে, 2-4 জন লোকের উপকার হবে, তাছাড়া কিছু না। আমরা যেহেতু এতবার একটা সুযোগ পাইছি, আমরা একবারেই আমরা একটা সমস্যার স্থায়ী সমাধান করে ফেলতে চাই। তো তারা বললো যে না, তারপরে আর আমার কাছে আসে নাই। পরে চিন্ময়ের তো আগের থেকে মোটামুটি, যেহেতু তাদের সঙ্গে একটা ভালো যোগাযোগ, তো তাকে যখন বলছে, তো এত বড় গুছানোর মঞ্চে বক্তব্য দিয়ে অবিসংবাদিত নেতা হওয়া, এত বড় একটা সুযোগ সে হাতছাড়া করেনি। তো এখন বাংলাদেশের একটা জিনিস বুঝবেন, যে বাংলাদেশের গোয়েন্দারা কিন্তু অত্যন্ত চৌকস। আপনার ভারতীয় গোয়েন্দাদের মতো নির্বোধ না। তাদের দেশে পার্লামেন্টে হামলা করলে তারা খবর পায় না, তাদের তাজ হোটেলে হামলা করে পায় না। তারা খবর পায় হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে কে ষড়যন্ত্র করছে, সেইটা। তো যে কারণে আপনি দেখবেন যে ভারতের গোয়েন্দারা তাদের নিজের দেশ নিয়ে যতবার মানে বৈদেশিক আক্রমণ হয়ে গেছে, কোনোবারই কিন্তু অগ্রিম কোনো খবর দিতে পারে নাই, এবং তাদের নিজেদের দেশের ব্যাপারে ব্যর্থ। কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা কিন্তু ঠিকই অত্যন্ত চৌকস। এরা এত কৌশলী এবং এত, কি বলে, আপনি বলা যাবে না কে কি করতেছে, সে আগের থেকেই তারা টের পায়। এবং সংগঠনগুলো, কোন একটা সংগঠন যদি বড় হয়ে যায়, সেটাও ভেঙে খান খান করার জন্য যা যা কলা কৌশল সেটাও করে। এরশাদ সাহেব যদি দেখে বড় হয়ে যাচ্ছে, চট করে এরশাদ সাহেবের আহ, খতম করে দেয়া, মানে খতম মানে ভেঙে খান খান করে দেয়া। তারপরে যদি দেখা যায় আপনার ওই জামাত ইসলাম বড় হয়ে যাচ্ছে, তার নেতাদের কেমনে ফাঁসিয়ে দেওয়া যায়। তারপর গুম খুনের সঙ্গে তো সবই গোয়েন্দারা জড়িত। ওই দেখা গেল যে সুকরঞ্জন বালি হাইকোর্টে সাক্ষী দিতে আসছে, চট করে হাইকোর্ট চত্বর থেকে অপহরণ করে নিয়ে ইন্ডিয়ায় পাঠিয়ে দেয়া। এই সবগুলো কিন্তু বাংলাদেশের গোয়েন্দারা করে। মানে যারা সরকার প্রধান থাকে, তাদের পারপাস সার্ভ করার জন্য যত প্রকার কলা কৌশল আছে, এটা তারা করে এবং সাকসেসফুল। ঠিক ইউনূস সরকারের বাইরে যখন দেখতেছে এত লক্ষ লক্ষ লোক রাস্তায় নামছে, তো হিন্দুদের স্বভাব তো তারা জানেই, গত 35 বছর যাবত আমরা দেখছি কোনোদিনও হিন্দুদের 1 লাখ না, 20,000 লোক জড়ো করা যায় নাই
মানে খরচ করে, টাকা পয়সা ব্যয় না, করেও। কিন্তু কিন্তু তো দাদা এখানে একটা, আপনি একজন আইনজীবী, কিন্তু তার জামিনটা হচ্ছে না কেন? তাকে জামিন দেয় না কি কারণে? আচ্ছা, জামিন দিবে কি দিবে না এটা তো কোর্টের ব্যাপার, সেখানে তো আর আমি ই করতে পারবো না, রাষ্ট্রেরও ব্যাপার না। এখন হয়তো কোর্টের মানে স্বাধীনতা নিয়ে প্রশ্ন আপনি তুলতে পারবেন, কিন্তু এটা জামিন দেয়া না দেয়ার এখতিয়ার কিন্তু কোর্টের। কিন্তু তার যে, আপনি তো আইনজীবী, তার যে অপরাধ, তার অপরাধটা কি? যে বলছে যে জাতীয় পতাকার নিচে মানে তাদের যে ধর্মীয় যে ফ্ল্যাগ ছিল, যে পতাকা ছিল, এই পতাকার নিচে জাতীয় পতাকা ছিল, এটাই তো, এটা রাষ্ট্রদ্রোহ। এটা কি রাষ্ট্রদ্রোহের মধ্যে পড়ে? নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা ধরা যাক রাষ্ট্রদ্রোহ এই ধরনের, কিন্তু সে কি জামিন পাইতে পারে না? তাকে জেলে আটকে রাখতে হবে এই অপরাধে? অনেকে তো না না, মুসলিম, এই মানে এই আন্দোলনের সময় অনেক মুসলিমদেরকে দেখা গেছে জাতীয় পতাকার নিচে দিয়ে বা এর উপর পা রেখে নামাজও পড়ছে তারা। না না, মুসলিমরা করলে তো কোনো অপরাধ হয় না। মুসলিমরা যদি মানে হিন্দুদের ধর্ম নিয়ে সারাদিন গালাগালি পারবে, অসুবিধা নেই। এই যে দেখবেন যে মামুনুল হকের একটা ভিডিও আপনি দৈনিক পাবেন, যে হিন্দুরা গাছ পুজো করে, যারে পায় তারে পুজো করে, ব্যাঙের পুজো করে, ঘাসের পূজা করে, ওই পাহাড়ের পূজা করে। মানে ইচ্ছাকৃত ভাবে যত প্রকার নেগলেক্ট কথা বলা বলবে। কিন্তু আপনি যদি তার মানে একটু উত্তর দিতে চান, হুম। খবর আছে আপনার, সঙ্গে সঙ্গে আপনার গ্রাম ধরে জ্বালায় দিবে। শুধু একজন ব্যক্তি না, উত্তর দিবে একজন, জ্বালায় দিবে 2-4 গ্রাম। বুঝছেন? এইগুলো হুম। তো মুসলিমরা, আমি আছে তো জাতীয় পতাকার উপরে দাঁড়ায় নামাজ পড়তেছে, তারা পা মুছতেছে, এমনও ভিডিও আছে বিভিন্ন জায়গা থেকে পা মুছে যাচ্ছে আর কি। তো এইগুলো হচ্ছে মুসলিমরা যা করুক সেতে কোনো অপরাধ হয় না, অপরাধ হচ্ছে হিন্দুদের। এদের তো হলো সেই 1400 বছর আগের থেকে হিন্দুদের অপরাধ হয়ে গেছে। যে কারণে এটা যতদিন জিন্দেগি থাকবে ততদিন হিন্দুরা মানে হিন্দুদের চোখে, আপনার চোখে, সাধারণ মানুষের চোখে অপরাধ না হইলেও তাদের চোখে এটা অপরাধ। তো সেই কারণে চিন্ময় পতাকার নাম উপরে দিল কেন, নিচে দিল কেন, এটা অপরাধ। কিন্তু একজন মুসলিম বহুবার পতাকা, ওই যে বিভিন্ন এটা ঢুকেন, তাড়াতাড়ি ঢুকেন। হ্যাঁ, হ্যাঁ, বলেন। বিভিন্ন মাইজ ভান্ডারের ইসের সময়, অনুষ্ঠানের সময় তারাও কিন্তু এই পতাকা তোলে, এতে কিন্তু অপরাধ হয় না। তো প্রথম কথা হচ্ছে যে এইখানে তারা মনে করে, বিভিন্ন গোয়েন্দার কর্মকর্তাদের সঙ্গে আমি টুকটাক মাঝে মাঝে আলাপ করছি, তারা মনে করে যে সে যদি স্বাধীনভাবে শুধু হিন্দুদের পারপাস সার্ভ করতো তাকে আটক করা হতো না। কিন্তু যেহেতু সে আওয়ামী লীগের মুখপত্র, সে মানে বাইরে হচ্ছে হিন্দু কিন্তু ভিতরটা টোটালটা অর্গানাইজ মানে আওয়ামী লীগের, অতএব তার মধ্য দিয়ে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, সেইটা তো আমরা হতে দেবো না। এই আর কি। আপনার সঙ্গে কি, মানে আপনার সঙ্গে কি ভদ্রলোকের কখনো কোনো কথা টথা হয়েছিল? না। আমার একটা অনুষ্ঠানে উনিও গেস্ট ছিলেন, চট্টগ্রামের একটা অনুষ্ঠানে, আমি একটা অনুষ্ঠানে গেস্ট ছিলাম, ওই সেখানে সামান্য দুই একটা বাক্য বিনিময় হয়েছে, এর বাইরে না। কিন্তু আমি একটা কথা, আরেকটা কথা আপনার সঙ্গে একটু জানতে চাইতেছি। আপনার সঙ্গে যে হিন্দু, এখন যারা হিন্দু নেতা যারা আছেন, আপনার তো ধরেন, আমি আপনাকে ধরলাম যে প্রথম সারির ভীষণ অ্যাক্টিভ, কিন্তু অন্যরা সাথে আপনি ইসে করতে পারতেছেন না, অন্য সঙ্গে যারা আছে, কমিউনিকেশন অন্য হয় যারা কিনা? আছে এখন সংগঠন এর 70% নেতা সব আমার সংগঠনেই ছিল। এরা হয় কি প্রথম থেকেই সংগঠনে রানা দাশগুপ্ত, তো রানা দাশগুপ্ত সেই ডিসি অফিসে তার দলের লোক মিটিং করে, নিমন্ত্রণ পায়, আমরা কেন পাবো না? সেখানে হিন্দু কল্যাণ ট্রাস্টের থেকে তারা সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, আমরা কেন পেলাম না? সেখানে পূজা উদ্যাপন পরিষদ করে বিভিন্ন ডিসি অফিসে মিটিং হয়, সেই মিটিং এ তাদের নামের তালিকা থাকে, তারা ডিসির সঙ্গে, এসপির সঙ্গে একসাথে বসে মিটিং করে, যে কারণে তাদের সঙ্গে পরিচয় থাকে, তারা সরাসরি একটা ফোন দিতে পারে, যোগাযোগ করতে পারে। আমরা তো সেই সুযোগ সুবিধা পাচ্ছি না। তো এই সমস্ত নানান সুযোগ সুবিধা না পাওয়ার মানে আক্ষেপ নিয়েই দল ছাড়ে, সংগঠন ছাড়ে। আমরা যখন বলি যে আমরা কোনো ব্যক্তিগত সুবিধা, সাময়িক সুবিধা, এসব সুবিধা আমরা নিতে চাই না, খুদা হাফেজ। আমরা এখন স্বাধীনভাবে হিন্দুদেরকে ক্ষমতায়ন চাই, হিন্দুদেরকে মেরুদণ্ড সোজা হয়ে পার্লামেন্ট সহ সর্বক্ষেত্রে নিয়ে যেতে চাই। তো সেই ক্ষেত্রে তোমরা থাকো। কিন্তু তাদেরকে প্রলোভিত করে ঐক্য পরিষদ যখন দেখে যে অন্য সংগঠন বড় হয়ে যাচ্ছে, তাদের দল থেকে লোক কমে যাচ্ছে, তো সেই কারণে তারাও প্রলোভন দেয়, এরাও কিছু প্রলোভন পায়, এরাও ব্যক্তিগত সুবিধা চায়, ব্যক্তিগত সুবিধার জন্যই তারা নতুন নতুন সংগঠন গড়ে তোলে। শেষ পর্যন্ত কিন্তু কিছুই পায় না। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তো